ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে সে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়, বিরোধী দলীয় নেতা। সীমান্ত হত্যা নিয়ে রিজভী আসিফের ক্ষোভ। হাম সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত 1700, মৃত্যু 11 শিশু। জুলাই হত্যাকাণ্ডে তাপস নানকের বিচার শুরু, যে কোনো সময় মুক্তি পাচ্ছেন আইভি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজ স্বার্থে আর ব্যবহার করতে না পারে সে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণের সাথে পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। ঢাকায় পুলিশ সপ্তাহ উদ্বোধন করে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, গত নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। খান আলামিনের রিপোর্ট। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এমন প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। আর কোনো স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য নতুন শপথে অঙ্গীকার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। দেশের জনগণের সঙ্গে পুলিশ মানবিক আচরণ করবে এমন প্রত্যাশার কথাই তুলে ধরেন তারেক রহমান। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পরে পুলিশ অডিটোরিয়ামে কল্যাণ প্যারেডে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আমি মনে করি জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমান বড় একটি চ্যালেঞ্জ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীর আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বিশ্বাস অর্জন। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এবার গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে 3 ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, উপজেলা বাগচালা গ্রামে কুরবানি ঈদ সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়েছে। এ কারণেই এলাকাবাসী প্রতিদিন সম্মিলিতভাবে গ্রামে পাহারার ব্যবস্থা করে। গত রাতে গ্রামে কয়েকজন মিলে গরু চুরি করতে যায়। এ সময় এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে গরু চোরদের ব্যবহৃত পিকআপে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড কোনোভাবে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নিজে ভেরিফাইড ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে এমন মনোভাব জানান তিনি।
নওগাঁ, চট্টগ্রাম এবং গাজীপুরে সাম্প্রতিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি প্রশ্ন রাখেন, এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, সরকারের সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারে গৃহীত কোনো কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা নেই মন্তব্য করে ডাক্তার শফিক বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পরই উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ফারাক্কা বাঁধ ও গঙ্গা নদী পানি প্রবাহের পরিবর্তনের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যা মোকাবেলায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা নিয়েছে। সন্ধ্যায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি সেমিনারে তিনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের 24টি জেলা সরাসরি উপকৃত হবে। এতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বাড়বে, কৃষিতে সেচ সুবিধা উন্নত হবে, নদীর নাব্যতা রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে। সেমিনারে নদী রক্ষা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। একদিকে হলো হিসনা, মাথাভাঙ্গা, গোড়াই, মধুমতি, ইসামতি, এই সমস্ত নদীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে একটা জলাবদ্ধতা তৈরি হয় যে ওই পদ্মা ব্যারেজটা নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক হতে হবে। কারণ না হলে এই স্যালাইনিটির কারণে আমাদের এই হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট একটা থ্রেটের মুখে হয়তোবা পড়তে পারে। বাংলাদেশের সাথে স্থায়ী সম্পর্ক রাখতে হলে দিল্লিকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইডিইবির 45তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সীমান্তে হত্যার ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ভারতে নির্বাচন হয়েছে, তারা কাকে পছন্দ করে ভোট দিয়েছে বা দেয়নি সেটা তাদের বিষয়, কিন্তু এর জেরে বারবার মানুষ হত্যা কিসের আলামত? সরকারের পরিকল্পনা অনুযায়ী মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একসঙ্গে। এগুলো কিসের আলামত? এটা তো পৃথিবী, এটা তো বাংলাদেশ, এমনকি ভারতের জনগণও তো চায় না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করা হয়। দলের স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম জানান, জোটবদ্ধ নয়, এককভাবে নির্বাচনে অংশ নেবে এনসিপি। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার সবার আগে বাংলাদেশের স্লোগান দিলেও ভারত ইস্যুতে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ভারতের ধর্মের কারণে নির্যাতিত মুসলমানদের পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। হামের টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান আসিফ। তিনি জানান, আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে রাতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন। সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, এটা তাদের মুখের বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আসামের যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে, কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। দেশের 5 কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করা হলে আবারও নতুন করে জুলাই আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেছেন, বাংলাদেশে অনেক নির্বাচন ও গোলমাল হলেও কোনো সময় সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের নির্যাতন হয়নি, কিন্তু ভারতে মুসলিম পরিবারের ওপর হামলা, লুটপাট ও মসজিদে হামলা হয়েছে। ওই যে গণভোটের প্রশ্নের জবাবে হ্যাঁ বলেছেন, ওই প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। 5 কোটি মানুষ ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আপনি মেজরিটি পাওয়ার দেখিয়ে গণভোটের 70% রায়কে বাতিল করে দিয়ে আপনারা পার্লামেন্টে মেজরিটি আছেন বলে সেই ক্ষমতার জোরে সব আইন বদলায় নিজেদের মতো করে রক্ত ঝরানো জুলাই সনদকে আবার সেই ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ কোনোদিন করতে দেবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির বরখাস্ত মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে বিচার শুরু হলো। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে এ মামলায় আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। আগামী 8 জুন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের শুরুর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। নানক সহ 28 আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার আছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 জন, পলাতক আছেন 24 আসামি। সেই ফায়েজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো সেই মামলাটি, এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি, এবং সেখানে শেখ ফজলে নূর তাপস সহ 28 জন আসামি। 5 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার আইভিকে হাইকোর্টে দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা পৃথক 5টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে 5 মামলায় আইভির জামিন বহাল রইল। গেল বছরের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরে নিজ বাসা থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ। 12 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে 7টির এজাহারে তার নাম নেই। 1 বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলো তদন্ত এখনো শেষ হয়নি। কেবল জন্ম দিয়ে একজন মায়ের কাজ শেষ হয় না, তাকে নামতে হয় সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার দীর্ঘ সংগ্রামে। সে যাত্রায় জলাঞ্জলি দিতে হয় নিজের সব সুখ আহ্লাদ, কেবল ভাবনা জুড়ে থাকে সন্তানের মঙ্গল কামনা। যুগে যুগে মায়েদের এমন আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসে 2য় রোববার সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মা দিবস। মায়েদের সেই দীর্ঘ সংগ্রামের উপাখ্যান তুলে ধরছেন HM মেহেদী হাসান। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। ব্যস্ত শহরে কেবল অবিরাম ছুটে চলা, চেনা পথে ছুটে যায় কত শত অচেনা পথিক। যাপিত জীবনে জীবিকার সংগ্রামে সবাই যেন নিজেকে নিয়েই বাঁচে, তাই কে কার খবর রাখে। কেউ খবর রাখুক না রাখুক, নিয়ম করে একজন ঠিক খবর নেন, তিনি আর কেউ নন, মা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা শব্দ শুনলেই হৃদয়ে অনুরণিত হয় ভালোবাসার পরম এক অনুভূতি। মা মানে আশ্রয়,
মা মানে নির্ভরতা, মা মানে আগলে রাখা। মা কাইন্ড অফ পৃথিবী, যাকে ছাড়া আসলে চলা মুশকিল, বা অক্সিজেন বলা যায় মাকে। আমার মা যদি আজকে না থাকে, জীবন বেঁচে থাকার ইচ্ছাই চলে যাবে। মাকে কখনো গ্র্যাটিটিউড দেখে বলা হয়নি যে আই লাভ হার অথবা আই এম গ্রেটফুল টু হার, কিন্তু আমরা প্রকাশ করে ট্রাই করি যে উই আর অ্যাকচুয়ালি গ্রেটফুল। যাকে কিছু না বললেও ঠিক বুঝে নেয় মনের গহীনের সব বেদনা, সেই তো মা। যার কাছে অভিমান জমা রাখা যায়, সেই তো মা। প্রাণ খুলে যাকে বলা যায় সব কথা, সেই তো মা। সন্তানের সাফল্য যে সুখ খুঁজে নেয়, সেই তো মা। আজকে আমি আগে মাকে ফোন দেবো, বাট এই কম্পিটিশনে আমি আজকে পর্যন্ত আসলে বিজয় হতে পারি নাই। মাই আমাকে সবসময় আগে ফোন দেয়। এখন নিজে বুঝি মা হওয়ার পর যে আম্মু কতটা পরিমাণ পরিশ্রম করতাম। মার কথা মনে পড়লে আত্মা ফাটি যায়, যে কি জিনিস ছিল আড়াইছি, বুঝছেন, খুব খারাপ লাগে। এক জীবনে মায়ের ঋণ শোধ হবার নয়। মুখ ফুটে না চাইলেও আমৃত্যু সন্তানের পাশে থাকার আকুতি প্রতি মায়ের। মা দিবসের এই ক্ষণে কামনা, সন্তানের সাথে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। এইচ এম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল বলেই শিক্ষা নিয়ে কোনো আলোচনার সুযোগ হয়নি, এই অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠন করতে মৌলিক নীতিমালা থাকা দরকার। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করার জন্য কোনো বিধিবিধান না থাকায় তার সমাধানে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষণীয় কন্টেন্ট গণমাধ্যমে প্রচারের তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তন আশা করা হয়েছিল তা এখনো হয়নি। তরুণদের মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করতে পারে এমন ধরনের কন্টেন্টগুলিকে যেন আমরা আমাদের সম্প্রচার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মৌলিক পরামর্শ, এবং উনি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন বলেই কিন্তু উনি এ ধরনের পরামর্শ তথ্যমন্ত্রীকে দিয়েছেন। ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। নৌ পরিবহন ব্যবস্থা আরও বিকশিত করতে সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, বর্তমানে প্রায় ৭,৫০০ কিলোমিটার নৌপথ সচল আছে। আরও ১২০০ কিলোমিটার পথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার কাজ চলমান। এ সময় তিনি উন্নত রাষ্ট্র গঠনের মানসিকতা ও অগ্রগতির ক্ষেত্রে সবাইকে দায়িত্ববান হবার আহ্বান জানান। আমি এটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব দপ্তরে গিয়ে। আজকেই ঈদ সমাগত, দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন সামর্থ্যের শতভাগ নিয়ে। গতবারও ভালো করেছেন, অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস এবার আমরা আরো বেশি সতর্ক থাকব এবং কি কি করব তা নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা রাষ্ট্রের হয়ে কাজ করছি, আমরা দলের হয়ে কাজ করছি না। দল দলের জায়গায় আছে, বাট জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমাদের দায়িত্ব রয়েছে যে যেখানে আছি রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করবার জন্য। মশক নিধনের ঔষধের কার্যকারিতা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আসন্ন বর্ষা মৌসুমের আগে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, মশক কর্মীরা সঠিকভাবে কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে নগর ভবনে মশার লার্ভা জরিপ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। পরে কেন্দ্রীয় পশু হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এডিসের লার্ভা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দক্ষিণের প্রশাসক। একই দিন রাজধানী গুলশানে ডেঙ্গু বিরোধী সচেতনতা কার্যক্রমে উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ওয়ালটনে চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় 2টি ফ্রিজ ও একটি এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন 3 জেলার আরও 3 ক্রেতা।
বিজয়ীরা হলেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার। সম্প্রতি স্ব জেলায় জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে 10 লাখ টাকা চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক আয়মন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা তাসকিন আহমেদ। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 এর আওতায় এই সুবিধা লাভ করেন ক্রেতারা। এর আগে সিজনগুলোতে সারা দেশ থেকে পণ্য কিনে আরও 50 ক্রেতা মিলিয়নিয়ার হয়েছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশবাসীর কাজে লাগবে না এমন প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন কথা জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের কাছে অর্থনীতির সুবিধা পৌঁছে দেয় সরকারের লক্ষ্য। রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর নিজস্ব কার্যালয়ে এক সেমিনারে তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের সকল সহায়তা প্রকল্প সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়াবে বলে আশা আমির খসরু মাহমুদ চৌধুরীর। আরও 2 লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা প্রদানে উদ্যোগ নিয়েছে PKSF। এরই মধ্যে 2,05,000 তরুণকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়া হয়েছে বলেও জানানো হয় সেমিনারে। প্রজেক্টের পর প্রজেক্ট, এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। নারী ক্রিকেট চমক রেখে T20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শামিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। আগামী 12 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে 12 দলের এই বিশ্বকাপ। গ্রুপ A-তে খেলা বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। আগামী 12 জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে 3টি ম্যাচে পাকিস্তান, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ দেখছে লাল সবুজরা। একই ভেন্যুতে 14 জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম T20 বিশ্বকাপ খেলতে নামবে। ফুটবল চিরপ্রতিদ্বন্দ্বীদের হারালে লা লিগার শিরোপা বার্সেলোনার সামনে এখন সমীকরণটা বেশ সহজ। আজ রাত 1টায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্র করলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা তুলে ধরবে কাতালানরা। বার্সা উড়ন্ত ফর্মে থাকলেও দলীয় অন্তর্কলহের কারণে স্বস্তিতে নেই লা ব্লাঙ্কোরা। নীলম মজুমদারের ডেস্ক রিপোর্ট। লা লিগার দীর্ঘ ইতিহাসে কখনোই রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো ম্যাচ শেষে শিরোপা জেতা হয়নি বার্সেলোনার। এবার সেই নজিরবিহীন ইতিহাস গড়ার সুযোগ হান্সি ফ্লিকের তরুণ তুর্কিদের সামনে। তবে শুধু ড্র নয়, বরং ঘরের মাঠে জয় দিয়ে শিরোপা উদযাপন করতে চান ফ্লিক। আমাদের দলটা সত্যি খুবই ভালো। এখানে কেউ নিজেকে নিয়ে ভাবে না, আমরা সবসময় দল হিসেবে ভাবি। এই তরুণ দল নিয়ে টানা দ্বিতীয় শিরোপার সামনে দাঁড়ানোটা অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদের পরিস্থিতি অবশ্য উল্টো মেরুতে। টানা দ্বিতীয় মৌসুম কোনো বড় শিরোপা ছাড়াই শেষ করার শঙ্কায় আছে আলভারো আলবেলার দল। কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকার পরেও দলের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব প্রকট। এর ওপর গত সপ্তাহে ড্রেসিং রুমে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান শুয়ামেনের মধ্যকার হাতাহাতির ঘটনা আরও ঘোলাটে করেছে ক্লাবের পরিবেশ। আমি তাদের জনসম্মুখে সমালোচনা করব না, কারণ তারা এর যোগ্য নয়। তারা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ার মর্যাদা জানে। ড্রেসিং রুমের খবর বাইরে ফাঁস করা রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং এই লোগোর অবমাননা। আমাদের এখন এই অধ্যায় পেছনে ফেলে ক্লাসিকোতে মনোযোগ দিতে হবে। এই ম্যাচে কোনো প্রকার পয়েন্ট না হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। নীলম মজুমদার, NTV স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি।
কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে সে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়, বিরোধী দলীয় নেতা সীমান্ত হত্যা নিয়ে রিজভী আসিফের ক্ষোভ। হাম সংক্রমণের নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত 1700, মৃত্যু 11 শিশু। জুলাই হত্যাকাণ্ডে তাপস নানকের বিচার শুরু, যে কোনো সময় মুক্তি পাচ্ছেন আইবি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।